মানুষ ঈদের আনন্দ পায় এমন ভোট উৎসবের প্রত্যয় কমিশনের। যত দ্রুত সম্ভব নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার দাবি জামায়াতের। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরো 769 জন গ্রেপ্তার। ঢাকা থেকে রাজশাহীগামী বাস ডাকাতিতে আটক 3, ধর্ষণের বিষয়টি তদন্তাধীন। অর্থনীতির ঝুঁকি কমাতে কাজ করছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। কমতে শুরু করেছে মূল্যস্ফীতি, বলছে কেন্দ্রীয় ব্যাংক। এবং ইউএসএইডের $29 মিলিয়ন সহায়তা বাংলাদেশে কে পেয়েছে জানেন না ট্রাম্প। ভারতে ভোটার টানতে 21 মিলিয়ন খরচ করেছেন মোদি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। মানুষ ঈদের মতো আনন্দ পায় এমন ভোট উৎসব করতে চায় কমিশন। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান নির্বাচন কমিশনার আ.ম.ম. নাসির উদ্দিন বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলা হবে। ভোট কেন্দ্রে বাধা প্রদান কিংবা বিশৃঙ্খলা সহ্য করা হবে না উল্লেখ করে সিএসি বলেন, কোনো অপরাধ কর্মকাণ্ড করতে দেয়া যাবে না। ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে যাতে উদযাপন করতে পারে, আমরা সেরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই। আমরা শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে। সবাই মিলে রক্ষা করবো আমরা ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ নিরপেক্ষ ভোট দেখতে চায়। যশোরে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জ জেলা জামায়াতের এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে লক্ষ্মীপুরে এক জনসভায় অবিলম্বে দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। চাঁদপুর ও লক্ষ্মীপুর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন স্বামী সোনা। লক্ষ্মীপুর থেকে ফেরার পথে চাঁদপুরের হাজীগঞ্জে দলীয় এক পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে, তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে। 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। এর আগে লক্ষ্মীপুরে জেলা জামায়াত আয়োজিত জনসভায় তিনি বলেন, কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এবার এ নিয়ে কঠিন অবস্থান নেবে জামায়াতে ইসলামী। 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, প্রয়োজনে জামাতের 3 কোটি সমর্থক জেলে যেতে প্রস্তুত। আমি সরকারকে অনুরোধ করেছি, আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিভিন্ন সরকারের কাছে নানা রকম সুযোগ সুবিধা নেয়ার জন্য সাংবাদিকদের সমালোচনা করে
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্ট আন্দোলনের অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত তানজিদ ভূঁইয়ার প্রতিবেদনে। সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জীবনী লিখে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল মাহফুজুল্লাহকে। প্রেসিডেন্ট জিয়ার উপর, বেগম খালেদা জিয়ার উপর এখানে আলোচনা এসছে স্বাধীনতার প্রথম দশকের রাজনীতি সম্পর্কে। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় মাহফুজুল্লাহকে দিতে হবে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাই বিরাট অবদান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাংবাদিকদের নীতি নৈতিকতা থাকাটা খুব জরুরি, যা ছিল মাহফুজুল্লাহর। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে। আজকে অন্তত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহ শুধু লিখেই যাননি, সবখানে সক্রিয় অংশগ্রহণ ছিল বলে মন্তব্যও করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া আছে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও 769 জন গ্রেফতার হয়েছে। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার বিকেল থেকে পরবর্তী 24 ঘন্টায় গ্রেপ্তার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি 1 নলা বন্দুক, 2টি কার্তুজ, 4টি রামদা ও 2টি চাপাতি। সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে 8 ফেব্রুয়ারি রাত সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তাধীন। গেল 17 ফেব্রুয়ারি রাতে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। শুক্রবার বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8-9 জনের বিরুদ্ধে মামলা করলে রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে টাঙ্গাইল জেলা পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। মূল্যস্ফীতির লাগাম টানা সহ অর্থনীতির ঝুঁকি কমাতে সরকার কাজ করছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। আর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইরা ইউনুসের দাবি, মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। আগস্টের পর টাকা ছাপানো যৌক্তিক পর্যায়ে এসেছে বলে জানালেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা শীর্ষক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। 2024-এ ইউএস আমাদের জিডিপি দাঁড়িয়েছে প্রায় $450 বিলিয়ন with a growth of 4.22%. Private investment to GDP is almost 24%.
আমাদের এফডিআই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ $1.41 বিলিয়ন। আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতির লাগাম টানতে বাস্তবসম্মত তদারকি প্রয়োজন। গত বছর এসে ইন্টারেস্ট রেটটাও অ্যাডজাস্টেড হয়েছে, টাকা ছাপানোটাও যৌক্তিকতার মধ্যে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়রা ইউনুস বলেন, কয়েক বছর ধরেই দেশের অর্থনীতিতে মাথা ব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতি। তবে আশার কথা, বর্তমানে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। ইনফ্লেশন কমতে শুরু করেছে, কারণ ইনফ্লেশনের কারণ আরেকটা ছিল ফুড ইনফ্লেশন। এখন ফুড ইনফ্লেশনটা যেহেতু কমছে, আমাদের ভেজিটেবল প্রাইস কমছে, প্রোটিনের প্রাইস কমছে, খুব একটা ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে না, এবং এটার ইম্প্যাক্ট, এক্সচেঞ্জ রেটের ইম্প্যাক্টটা এখন আর ইনফ্লেশনের উপর সেভাবে আসবে না। অর্থনীতির অনেকগুলো ঝুঁকি নিয়েই পথ চলা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার অন্যতম উচ্চ মূল্যস্ফীতি। সব ঝুঁকি কমাতে সরকার কাজ করছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যখন সারপ্লাস, এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার। আজকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে আমরা যে সংকট কাটিয়ে একটা স্বস্তির জায়গায় আসছি, সেটাও তো আমাদের একটু বলা দরকার। আমি বলছি না যে উই আর অলওয়েজ ইন দি চ্যালেঞ্জ, উই আর অলওয়েজ উইথ দি প্রবলেমস, আমরা এর মধ্যে থেকে কিন্তু উঠে আসছি। বেকারত্ব কমানোর দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন আলোচকরা। আমাদের যুব সমাজ সেটাকে আমরা যে বেকারত্ব, সেখান থেকে মুক্তি দিতে পারি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। কেউ সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু ও সর্বশান্ত হওয়া বন্ধে বৈধভাবে জনশক্তি পাঠাতে ইউরোপের দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। শ্রম খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ 4র্থ পর্ব। সহায়তা করেছেন মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান। উন্নত জীবনের আশায় মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রতি বছর সমুদ্রপথে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন অনেক বাংলাদেশি। এতে সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারান অনেকেই, আর এর মাসুল গুনতে হয় পরিবারের সদস্যদের। তাও চাই না, আমার বাবারে চাই, আমার অনেক কষ্টের সন্তান। ডলার উপার্জনের স্বপ্নে দালালের খপ্পরে পড়ে চরম বিপদসংকুল জেনেও 15 থেকে 20 লাখ টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে অসংখ্য পরিবার। আবু কালাম দালাল আমার বলছে যে বৈধভাবে 14 লাখ টাকা ইতালি নিয়ে দেবে, 1 টাকা আর এক্সট্রা কোনো টাকা লাগবে না। আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার বাড়ি প্রচুর মারধর করে, মানে ওর লোক আছে মাফিয়া, মানে ওর নিজেরই লোক, আবু কালামের লোক। এখানে আমার বাড়ি এতটাই মারধর করে, এতটাই টর্চার করে যে আমাদেরকে ভিডিওগুলো দেখাইছে আমারে। আমি এখন মানে টাকা দিতে বাধ্য হয়েছি। এই পর্যন্ত আমার কাছে 51 লাখ টাকা নিছে আর কি। তুমি ভাইজান এই টাকা পাঠাই দেন আমার 12 লাখ, আমি ওই বাইকনারের সাথে কইরা নিয়ে যাব। আরে দেখলে মনে হয়, দোকান দেখলে মনে হয় আমার বাবা এদিকে আছে। দালাল চক্র বিভিন্ন জেলা থেকে অভিবাসন প্রত্যাশীদের সংগ্রহ করে ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় দুবাইয়ে নিয়ে যায়। সেখান থেকে ট্রানজিট ভিসায় পাঠানো হয় মিশরের আলেকজান্দ্রিয়া অথবা তুরস্কে। পরের গন্তব্য লিবিয়ার বেনগাজি। এরপরেই শুরু হয় ভাগ্যের নির্মমতা। কেউ সাগরে ডুবে প্রাণ হারায়, কেউ বা আবার অপহরণকারী চক্রের কবলে পড়ে। ইউরোপের যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা বা আমাদের নাগরিকরা যেতে চান, অধিকাংশ দেশের ঢাকায় দূতাবাস নাই। সেটার জন্য তাদেরকে দূরে যেতে হয়, হয় দিল্লি যেতে হয় কিংবা অন্যান্য দেশে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চায়নাতেও যেতে হয়। সেখান থেকে তাদের এমপ্লয়মেন্ট ভিসা নিতে হয়। তো সেইটাও তো কমপ্লিকেটেড তাদের জন্য। তো এই সমস্ত কারণে তারা সহজ পথ খোঁজার চেষ্টা করেন। ইনফো মাইগ্রান্টসের তথ্যমতে 2024 সালে নৌকাডুবি সহ নানাভাবে মারা গেছেন 7 শতাধিক মানুষ, আর 2023 সালে নিখোঁজ হয়েছে বা মৃত্যুবরণ করেছে প্রায় 4000 অভিবাসন প্রত্যাশী। একপাক্ষিক হলে হবে না, তার মানে হলো কেবল আমাদের সরকার চেষ্টা করলে হবে না। সেখানে যে দেশগুলোতে তারা যাচ্ছেন, ধরে নিই ইউরোপ, সেখানে ইউরোপের দেশগুলোর দিক থেকে একটা পজিটিভ মনোভাব আপনার থাকাটা জরুরি। ইউরোপের দেশগুলোতে জনশক্তি পাঠাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এই শ্রমিক বিনিময়ের বা শ্রমিক প্রেরণ করার কোনো দেশের সঙ্গেই আমাদের কোনো রকম
চুক্তি নাই বা ব্যবস্থাপনা নাই। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে। এমন আলোচনা তুঙ্গে ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন রেখেছেন, এই রাজনৈতিক পরিমণ্ডলে অর্থ কি এবং কে পাঠিয়েছে এই সহায়তা। অন্যদিকে ভারতের নাগরিকদের ভোট কেন্দ্রে আনতে নরেন্দ্র মোদীকেও $21 মিলিয়ন অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। ক্ষমতারোহণের পর থেকেই তার নানা আগ্রাসী সিদ্ধান্ত ও বক্তব্যের মাধ্যমে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো গ্রিনল্যান্ডকে খরিদ করা, কখনো বা গাজা দখল করার মতো আকাঙ্ক্ষা প্রকাশ করে জন্ম দিয়েছেন নানা সমালোচনার। এবার জো বাইডেন আমলে বিভিন্ন দেশকে দেয়া অর্থ সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন আয়োজিত নৌশভোজ অনুষ্ঠানে ট্রাম্প এ কথা জানান। সেই সঙ্গে একটি প্রশ্নও করেন তিনি, এর রাজনৈতিক পরিমণ্ডলটা কি আর কেন এখানে অর্থ সহায়তা দেয়া হয়েছে। কোন সংস্থাকে এ সহায়তা দেয়া হয়েছে সেটি জানা নেই কারো। ট্রাম্প বলেন, যে সংস্থাকে সহায়তা দেয়া হয়েছে সেখানে মাত্র 2 জন কাজ করেন, যাদের চেকের মাধ্যমে এ অর্থ দেয়া হয়। $29 million to strengthen the political landscape in Bangladesh. Nobody knows what they mean by political landscape. What does that mean? শুধু বাংলাদেশই নয়, ভারতকে দেয়া $21 মিলিয়ন অর্থ সহায়তা নিয়েও প্রশ্ন তুলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ অর্থ গেছে তার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। ট্রাম্প কটাক্ষ করে বলেন, ভারতের নাগরিককে ভোটদানে উৎসাহিত করতে $21 মিলিয়ন দেয়া হলে যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্র কেন খালি থাকবে? তিনিও যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চান। And $21 million for voter turnout in India. Why are we caring about India turnout? We got enough problems. We want our own turnout, don't we? Can you imagine all that money going to India? I wonder what they think when they get it. Now, it's a kickback scheme, you know, it's not like they get it. এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, $21 মিলিয়ন এ অর্থ সহায়তা পাননি ভারত। তবে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেয়া হয়, যা ওই বছরের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এ সহায়তা দেয়। এত সব অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ, ভারত সহ 50টি দেশে USAID এর সহায়তা বাতিল করেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে। রাজধানী গুলশানে 2 দিন ব্যাপী জাকাত মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর উদ্যোগে আয়োজন করা হয় 2 দিনের জাকাত মেলা। জাকাত প্রদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও হজ ফাইন্যান্স কোম্পানি স্থান পেয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধ আগামীর জন্য সচেতনভাবে জাকাত দিলে দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ভূমিকা রাখা সম্ভব। রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যে আপনাদের প্রত্যেকে জাকাত দেওয়া উচিত, জাকাত দেন, এই কথাটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বলা দরকার, উৎসাহিত করা দরকার। Bangladesh, through the CSM pioneering roles, exemplifies how structured zakat collection can transform lives, ensuring that recipient progress from dependence to self-sufficiency. সোশ্যাল ক্যাম্পেইনে উদ্বুদ্ধকরণের প্রচেষ্টাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই যে আজকে আমরা আলোচনা করছি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স, কিন্তু ওই আলোচনার সূত্র ধরে আমরা বৃহত্তর আলোচনাটার জায়গায় যাচ্ছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত 15 বছর বিষয়টি উপেক্ষিত ছিল। অভিযোগ করেন, যারা ক্ষমতায় ছিলেন তারা কেবলই ভোগেই ব্যস্ত ছিলেন। সংস্কার যদি এনবিআরে করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে, ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে, এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি, শুল্ক, রপ্তানি,
বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। বৈষম্য দূর করে মর্যাদাপূর্ণ সমাজ গঠনে যাকাতের অবদান অনস্বীকার্য, এমন মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। নৈতিকভাবে যতদিন পর্যন্ত আমাদের নেতৃত্বের মধ্যে এই অনুভূতি না আসবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জমজমাট আয়োজনে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA এর মিলন মেলা। হলিডে রিসোর্টে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা 8 শতাধিক সদস্য ও তাদের পরিবার এতে অংশ নেয়। খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন সহ নানা আয়োজনে মেতে ওঠেন তারা। এই ধরনের মিলন মেলা বিনোদনের পাশাপাশি কাজের ক্ষেত্রেও উৎসাহ বাড়ায় বলে মনে করেন সংগঠনের কর্মকর্তারা। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তির আওতায় 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার বিকেলে 6 জিম্মিকে নুসিরাতের শিবির থেকে মুক্তি দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা 620 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যেই শুক্রবার রাতে ইসরায়েলের কাছে নিহত জিম্মি সিরি বিবাসের মরদেহ পাঠায় হামাস। ঢাকা প্রিমিয়ার লিগের 2025 মৌসুমের দল বদলে লিজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। দল বদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দেন তিনি। গেল আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে। এদিকে ক্লাব কর্তৃপক্ষের আশা আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে। দুদিন ব্যাপী দল বদলে ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করানো হচ্ছে। এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত। ক্যারিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনো ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাবগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানুষ ঈদের আনন্দ পায় এমন ভোট উৎসবের প্রত্যয় কমিশনের। যত দ্রুত সম্ভব নির্বাচন চায় বিএনপি। আগে সংস্কার দাবি জামায়াতের। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরো 769 জন গ্রেপ্তার। ঢাকা থেকে রাজশাহীগামী বাস ডাকাতিতে আটক 3। ধর্ষণের বিষয়টি তদন্তাধীন। অর্থনীতির ঝুঁকি কমাতে কাজ করছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। কমতে শুরু করেছে মূল্যস্ফীতি, বলছে কেন্দ্রীয় ব্যাংক। এবং ইউএসএইডের $29 বিলিয়ন সহায়তা বাংলাদেশে কে পেয়েছে জানেন না ট্রাম্প। ভারতে ভোটার টানতে 21 মিলিয়ন খরচ করেছেন মোদি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।